This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত। শুরু করছি কথা এবারে কথা, এবং এক্ষেত্রে কথা বাড়বেই, কারণ এদিকে গরম বাড়ছে, গরম যত বাড়ছে ভোটের উত্তাপ তত বাড়ছে, কথাবার্তাও বাড়ছে। কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু বিষয় থাকে যেগুলো নর্মাল করছে। আজকাল আমরা ইস্যু কোনটা খুব এটা ভোটের বুঝতে পারছি না, এত বিভিন্ন রকম ইস্যু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ইস্যু মানে নর্মাল করছে, বাকি সবার যতটা চাকরির বাজার খুব কঠিন, বা ধরুন রোজগারের জায়গাটা খুব কঠিন, সংসার চালানো খুব কঠিন, এগুলো খুব কঠিন। কিন্তু এখন দেখছি সব থেকে কঠিন এই ভোটের বাজারে কোনো একটা ইস্যুর বেশি দিন টিকে থাকা। কেউ থাকছে না, পরপর সরে যাচ্ছে। তো আমাদের হঠাৎ মনে হলো যে এরকমই একটা ইস্যু যেটা বারবার চলে যেতে গিয়েও আবার একটু একটু করে ফিরে আসার চেষ্টা করছে, অন্তত প্রতি মুহূর্তে লড়াইয়ে থাকছে, সেটা নিয়ে আজকে বরঞ্চ একটু আলোচনা করি। কথাটা কতটা গড়ায় সেটা দেখি। এবং সেই জন্যই আজকে আমাদের এই কথা এবারে কথার বিষয়বস্তু বা মোশন, এটা যদি আপনারা ডিবেট শো হিসেবেই দেখেন তাহলে সেটা হচ্ছে সন্দেশখালী কি পুরোটাই ষড়যন্ত্র? Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। এবার পুরোটাই ষড়যন্ত্র মানে ধরুন সন্দেশখালীর পুরোটা, মানে সেই প্রথম যেদিন ইডি গিয়ে সন্দেশখালীতে মার খেলো 5ই জানুয়ারি, এবার তার 56 দিন পরে শেখ শাহজাহানের গ্রেফতার হওয়া সিআইডির হাতে, এটা মাথায় রাখবেন। এবং তারও বেশ কিছুদিন পরে এই সদ্য গত সপ্তাহে গিয়ে ওই সন্দেশখালীতেই আবু তালেবের বাড়ির থেকে বিভিন্ন অস্ত্র শস্ত্র বিস্ফোরক উদ্ধার হওয়া, এবং বাংলায় আমরা এরকম যুদ্ধের মতো করে এনএসজিকে কখনো নামতে দেখিনি, সেটাও দেখে ফেললাম। ফলে সন্দেশখালী কিন্তু যাবো করেও যাচ্ছে না। এবং তার মাঝখানটায় যেটা ভীষণভাবে সবাইকে নাড়িয়ে দিয়ে গেছিল কিছু অভিযোগ, যেটা সন্দেশখালীর মা বোনেরা বেরিয়ে এসে করেছিলেন, সেটা শেখ শাহজাহান, সেটা শিবু, উত্তম, এদের সবার বিরুদ্ধে আর কি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে রাজনৈতিক বক্তব্যটা একটা জায়গা থেকে আটকে ছিল, ষড়যন্ত্র। সব পক্ষের বক্তব্যের মধ্যে এই ষড়যন্ত্র শব্দটা ছিল। এবং সেই জন্যই আজকে আমাদের এই আলোচনার বা ডিবেট সভার, বিতর্ক সভার বিষয়বস্তু সন্দেশখালীর পুরোটাই কি ষড়যন্ত্র। এটা বলার জন্য আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই, এবং তার আগে বলে নিই যে ফরম্যাটটা কি হবে। খুব সিম্পল ফরম্যাট। আমরা প্রত্যেককে 4 মিনিট করে প্রথমে সময় দেবো তার নিজের বক্তব্য পেশ করার জন্য। 4 মিনিট শেষ হলে 4 মিনিটের খানিকক্ষণ আগে একবার আমি সতর্ক করে দেবো, 4 মিনিটের মাথায় ফাইনাল বেল দেবো। এবং তারপর আমাদের কিছু ডেফিনেটলি মনের মধ্যে তো প্রশ্ন জাগবেই, সেই প্রশ্নগুলো আমরা তাদের কাছে ছুঁড়ে দেবো, তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, আমরাও একটুখানি উত্তর পাওয়ার চেষ্টা করব। তা আমি আগে পরিচয়গুলো করাই। আমার একদম এপাশে রয়েছেন সজল ঘোষ, বিজেপি নেতা, কাউন্সিলর, এবং এই মুহূর্তে বরানগরের সেখানে প্রার্থী তিনি বিজেপি বিধানসভার উপনির্বাচনে। তারপরেই রয়েছেন ডক্টর শশী পাজা, আমাদের বিশিষ্ট মন্ত্রী এবং তৃণমূল নেত্রী। তারপরেই রয়েছেন সুজন চক্রবর্তী। সুজনদা দমদমে এই মুহূর্তে সিপিআইএম এর প্রার্থী, এটা তো বটেই। তা বাদ দিয়ে সুজনদাকে নতুন করে আলাদা করে বাম নেতা হিসেবে পরিচয় করানোর বিশেষ কিছু নেই। তারপরে রয়েছেন ব্রাত্য বসু। ব্রাত্যদা ওই মন্ত্রী, শিক্ষামন্ত্রী, একদম ঠিকঠাক লোক আর কি, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। ব্রাত্যদার এই শিক্ষামন্ত্রীর জায়গাটা ব্রাত্যদার জন্য সাজে, কিন্তু মুশকিল হচ্ছে এই সিটটা ক্রমশ হট সিট হয়ে যাচ্ছে, এটাও আমার ধারণা আর কি। আমার এপাশে রয়েছেন তথাগত রায়, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যপাল এবং বিশিষ্ট বিজেপি নেতা। তারপরে রয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপ তৃণমূল নেতা এবং কাউন্সিলর এবং
খুব সুবক্তা, আমার অরূপের কথাগুলো শুনতে খুব ভাল লাগে। এবং সব শেষে সৃজন ভট্টাচার্য, ও আমাদের যাদবপুরে সিপিআইএম এর প্রার্থী, সেটা বাদ দিয়েও ছাত্র নেতা, এখন বাম নেতা, এবং ওর আরো অনেকগুলো গুণ আছে। মানে এই গুণাবলীর কথাগুলো বললাম তার কারণ হচ্ছে যে প্রত্যেকে এরা তো বক্তব্য রাখবেন। আমার ধারণা তাদের বক্তব্যের মধ্যে ওই রাজনৈতিক বক্তব্যটাকে ছাপিয়েও কখনো কখনো মানুষ তারা যে যে গুণাবলীর অধিকারী সেগুলো আমরা একটুখানি টাচ পেয়ে যাব। আমি আজকে তো শুরুটাই করি বয়োজ্যেষ্ঠ হিসেবে তথাগতদাকে দিয়ে। তথাগতদা, একটু যদি পোডিয়ামে গিয়ে প্রথম 4 মিনিটের বক্তব্যটা রাখেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। নমস্কার। প্রশ্ন হচ্ছে, সন্দেশখালী কি পুরোটাই ষড়যন্ত্র? এই বিষয়ে আমাদের এদিকে মানে এই মঞ্চে নানা দলের প্রতিনিধি আছেন, তৃণমূলের আছেন, সিপিএমের আছেন, এবং বিজেপির তরফেও আমরা দুজন আছি। তো আমি একটা কথা বলে থাকি যে তৃণমূল দলটা হচ্ছে সিপিএমের মেধাবী ছাত্রী, বা তৃণমূল দল তো নয়, তৃণমূলের নেত্রী হচ্ছেন সিপিএমের মেধাবী ছাত্রী। যে রকম করে সিপিএম পুরো পলিটিটাকে, পুরো রাজ্যটাকে রাজনীতিকরণ করেছিল, সমস্ত আমলাতন্ত্রকে রাজনীতির জালে ফাঁসিয়ে দিয়েছিল, এবং শেষ পর্যন্ত আমলারা যাদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার কথা তাদের সেই রাজনীতির মধ্যে থাকতে হয়েছিল, তৃণমূলের সেরকমই করছে। তো আরেকটা নকল করার যে উদাহরণটা আমি পাচ্ছি সেটা হলো যে আমাদের বন্ধু সিপিএমরা একটা সময় পাড়ার কমরেডের কোষ্ঠকাঠিন্য হলে বলতেন এর পেছনে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত আছে, সাবধান বন্ধুগণ কমরেডরা, এর পেছনে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত আছে। আজকে সন্দেশখালীতে যে ঘটনাগুলো আমরা টিভি এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটার পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া এই সেই আমাকে পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে। কি পাওয়া গেল? প্রথমে ইডি গিয়েছিল সেখানে অনুসন্ধান করতে, সেই ইডিকে স্থানীয় লোকেরা কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দিল। কি দরকার ছিল? নিশ্চয়ই কিছু লোকবাদ ছিল। একে আইনের ভাষায় বলে মেন্স রিয়া, মানে গিল্টি মাইন্ড। একটা গিল্ট ছিল, একটা দোষের আবরণ ছিল মনের মধ্যে, সেই জন্য ইডিকে করেছিল, মারধর করেছিল। কিন্তু তারপরে যেটা হলো সেটার জন্য সম্ভবত যারা মারধর করেছে তারা প্রস্তুত ছিল না। তারপরে যার খোঁজে যাওয়া হয়েছিল সেই শাহজাহান হয়ে গেল গায়েব, 55 দিন ধরে গায়েব রইল। এই রাজ্যে শাহজাহানের মতন একজন তাবড় কেউকেটা নেতাকে পশ্চিমবঙ্গ পুলিশ খুঁজে পেল না। 55 দিন পরে তাকে ধরা গেল। সবটাই ষড়যন্ত্র। তারপরে সেই শাহজাহানকে নিয়ে আসা হলো। শাহজাহান যখন আদালতে ঢুকছে তখন ঢুকবার পথে তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো লজ্জা বা গ্লানি বা ঘৃণা বা এরকম কিছুর ভাব নেই। একেবারে বুক চিতিয়ে লম্বা লম্বা পা ফেলে ঢুকলো, এবং ঢুকবার সময় একবার এরকম করে দেখিয়ে দিল, যার মানে হচ্ছে এই তো আমায় ঢোকাচ্ছ, আমি 2 দিন বাদে ফিরে আসবো, কিন্তু একটু সময় বাকি আছে। সেই জন্য শাহজাহানকে সিবিআই এর ঘরে ঢোকানো হলো। সেখানে ওই জিনিস তো চলবে না। এবং তারপরে যে ঘটনাগুলো দেখা গেল তার মধ্যে আছে শাহজাহানের এক অনুচরের বাড়িতে মেজের নিচে মেজে ফাটিয়ে সেখান থেকে আবিষ্কার হলো যে একটা বিশাল অস্ত্র ভাণ্ডার। এখন এটা ষড়যন্ত্র হতে পারে, যেমন বালাকোটে যে ভারতীয় বিমান বাহিনী বোমা ফেলেছিল সেটাও ষড়যন্ত্র ছিল, সেটাও হয়নি কিছু, কিন্তু অস্ত্রগুলো তো পাওয়া গেল। তারপরে বলা হয়েছিল যে এই অস্ত্রগুলো আমরাই পুঁতেছি। 4 মিনিট হয়ে গেল? 4 মিনিট হয়ে গেছে। এই গরমের জন্য একটুখানি দাও, একটু কনসেশন দাও। তো আজকে এর মধ্যে কোথায় ষড়যন্ত্র আছে সেটা একটু
আমি দর্শক বন্ধুদের দেখতে বলছি, কারণ এই জিনিসটা শুধু এখন রাজনীতির অঙ্গনে নেই, সেটা চলে গেছে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট পুরোপুরি যে কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় বাহিনীর যে অবস্থান ছিল সেই অবস্থানটাকে সমর্থন করেছেন। সেই সমর্থন করে এখন শাহজাহান সিবিআই এর তত্ত্বাবধানে থাকবে, তারপরে কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য। নমস্কার। তথাগতদার বক্তব্যের মাঝখান থেকে আমি দেখলাম আমরা যে মোশন রেখেছিলাম যে সন্দেশখালী কি পুরোটাই ষড়যন্ত্র, এর মধ্যে উনি শুধু ষড়যন্ত্র শব্দটা নিয়েছেন, কিন্তু সেটা একদিক থেকে দেখেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে বিজেপির তরফ থেকেও কিন্তু একটা সময় অভিযোগ করা হয়েছিল যে ওখানে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। ওই যে অত অস্ত্রশস্ত্র ছিল সেগুলোর মধ্যে সে মানে কি উদ্দেশ্যে জমা হয়েছিল তার মধ্যেও নাকি একটা বিরাট ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। তো যাই হোক, আমরা এই আলোচনার মধ্যে নিশ্চয়ই সেই বিষয়গুলো উঠে আসবে। আমি একটু ব্রাত্যদাকে বলবো পরবর্তী বক্তা হিসেবে বক্তব্য রাখতে। নমস্কার। তথাগতকে ধন্যবাদ যে তিনি রাজ্য সরকার, তৃণমূল, আমরা সিপিএম এর কতটা মেধাবী ছাত্র বা ছাত্রী ইত্যাদি তকরারের মধ্যে দিয়ে আসল সত্যি কথাটা বলেছেন যে শাহজাহান শেখ হোক এবং উত্তম সর্দার হোক বা শিবু হাজরা হোক, তাদের পশ্চিমবঙ্গ সরকার গ্রেপ্তার করেছে। বারবার সন্দেশখালী আমাদের চর্চার মধ্যে উঠে এসছে, বহু আলোচনা হয়েছে, সেটা একটা সংক্ষিপ্ত সার প্রবীণ নেতা আমাদের তথাগত রায় তিনি একটা আমাদের সামনে বলেও দিয়েছেন। এখন ঘটনা হচ্ছে যে সন্দেশখালীতে অ্যারেস্ট হলো, গ্রেপ্তার হলো, বিচার চলছে, অস্ত্র পাওয়া গেল, এটার এক ধরনের উত্তর। ষড়যন্ত্র কি ষড়যন্ত্র নয়, কার দায় বেশি, প্রশাসনের না ওখানে পার্টি নেতৃত্বের, পরে কনভার্টেড সিপিএমের লোকেরা যখন পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে রূপান্তরিত হলো সন্দেশখালীতে, তারা অতীত কোনো ব্যাকল্যাশ তারা বহন করছে কিনা এইসব নিয়ে তো নানান চর্চা হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে ষড়যন্ত্র, এই প্রসঙ্গে আমি এই পরশুদিন একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে প্রখ্যাত সাংবাদিক অশোক ওয়াংখেড়ে। তো অশোক ওয়াংখেড়ে বলছেন যে রাত্রিবেলা তিনি হঠাৎ গাড়ি সাইড করেন এবং একটা ফোন আসে, তা তিনি ফোনটা খানিকক্ষণ পর প্রথমে বুঝতে পারেন না, তারপর তিনি বুঝতে পারেন ওটা মণিপুরের রাজ্যপাল ভদ্রমহিলার ফোন। অশোক ওয়াংখেড়ে বলছেন যে মণিপুর রাজ্যপালকে তিনি একসময় তার কেরিয়ারের গোড়ার দিকে চিনতেন, যে তিনি হঠাৎ একসঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, হয়তো ওই মহিলা বললেন আমাকে টিকিট দেবে না, উনি বলছেন আমি টিকিট কী করে দেবো তোমায়, আমি জানি না দিদি। তা উনি বলছেন যে মণিপুরে যেটা হচ্ছে, উনি কাঁদছেন রাজ্যপাল। তো ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তার জন্য একবারও কেঁদেছেন কিনা অবশ্য আমি জানি না, কিন্তু মণিপুরের রাজ্যপাল কেঁদেছেন, এটা ঘটনা মণিপুরের জন্যে। এবং কেঁদে তিনি বলেছেন যে এই রকম ঘটনা পৃথিবীতে এরকম যারা ঘটাতে পারে তারা নরাধম। আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, প্রধানমন্ত্রী যাচ্ছেন না, আসছেন না, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না। তারপর সে সাংবাদিক বলছেন প্রধানমন্ত্রী অবশ্য সন্দেশখালী যাচ্ছেন, সন্দেশখালী গিয়ে সেই মহিলাদের সঙ্গে মিট করছেন, খুব ভালো কথা, আমরা তার যাওয়াটা সমর্থন করছি, আমরাও করছি। কিন্তু একবার কি তিনি দয়া করে যেতে পারতেন না মণিপুরে গিয়ে বুঝতে পারতেন অন্তত এটা ষড়যন্ত্র না ষড়যন্ত্র নয়। এবং একই সঙ্গে ওই সাংবাদিক বলছেন গোটা ভারতবর্ষের মিডিয়া মণিপুর নিয়ে প্রায় নীরব, যেটুকু কথা হচ্ছে অল্টারনেটিভ মিডিয়াতে, ইউটিউবে বা ছোটো ছোটো পোর্টালে কথা হচ্ছে, বাকিটা ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রবিশ কুমার তিনি বলছেন যে পুরোটাই আসলে গদি মিডিয়া। গদি মানে ওই তোষক গদি এসব না, গদি মিডিয়া মানে হচ্ছে গোদে বসে থাকা, মানে কোলে বসে থাকা মিডিয়া। সেই গদি মিডিয়া সাধারণত সন্দেশখালী বা ইত্যাদি নিয়ে চর্চা করতে যতটা আগ্রহী হয়, মণিপুর নিয়ে কেন জানি না তারা মুখে কুলু পাটে। একই কথা যখন রাজকোটের এই মুহূর্তে বিজেপির যিনি প্রার্থী পুরুষোত্তম রূপানা, তিনি এই গত 22শে মার্চ তিনি প্রচার করতে গিয়ে বললেন, প্রায় সন্দেশখালীর মতো করেই বললেন, যে ক্ষত্রিয় পুরুষরা একসময় মুসলমান শাসক এবং ব্রিটিশ শাসকের হাতে
তাদের হাতে মহিলাদের তুলে দিত। এতে ক্ষত্রিয় সমাজে একটা ভয়ানক রিয়াকশন হলো। আপনারা জানেন ক্ষত্রিয় সমাজ মানে প্রধানত রাজপুত সমাজ, সেটা বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, এইসব স্টেটে বিরাটভাবে ছড়ানো। এবং গত 16 এপ্রিল মেরঠে, এই যে সাহারানপুর, আলিগড়, গৌতম বুদ্ধনগর, মুজফ্ফরপুর, উত্তরপ্রদেশের এই পুরো স্থান এটা হচ্ছে রাজপুতদের জায়গা। তাই এই মেরঠের রাজপুত নেতা পুরন সিং, তিনি প্রায় 1 লাখ, আমাকে গরমে একটু তথাগত মতো কনসেশন দেওয়া হোক, তো প্রায় 1 লাখ রাজপুত নেতা তারা তাদের জড়ো করলেন এবং তারা রুটিতে নুন মাখিয়ে বললেন যে এবারের ভোট আমরা কোনোভাবে বিজেপিকে দেবো না, কেননা বিজেপি নেতা তারা শুধুমাত্র মনুষ্যত্বের অবমাননা করেননি, মহিলাদের অপমান করেছেন। এখন এটাও কি ষড়যন্ত্র? এটাও কোনো চর্চার মধ্যে আসছে? এটাও আমরা কেন জানি না, আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের কোনো মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি না। এই যে একটা রিয়াকশান হচ্ছে, রিয়াকশান যে উত্তরপ্রদেশে আমাদের এখানে এই যে একটু আগে আমাদের প্রিয় সঞ্চালক যে আমাদের দপ্তরের যে স্ক্যামের কথা উল্লেখ করলো, এই উত্তরপ্রদেশে কিছুদিন আগে চাকরির পরীক্ষা হয়েছে এবং প্রায় 60 লক্ষ পরীক্ষার্থী সেখানে চাকরি দিয়েছে পরীক্ষা, এবং প্রায় 12 বছর পরে উত্তরপ্রদেশে কোনো চাকরির রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তো সেদিন রাতেই প্রশ্ন লিক করে এবং 60 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়। এবং অখিলেশ যাদব এখন সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বলছেন যে 60 লাখ মানে প্রত্যেক বাড়িতে যদি 3 জন করে থাকে, এই 1,80,00,000 এই পরীক্ষার্থী, এই ভোটটা সম্পূর্ণ ভাজপার বিরুদ্ধে যাবে। এবং উত্তরপ্রদেশের যে 80টি কেন্দ্র, সেই 80টা কেন্দ্রকে দিয়ে যদি 1,80,00,000 ভাগ করা হয়, তাহলে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে প্রায় 2,25,000 ভোট বিজেপির বিরুদ্ধে যাবে। ষড়যন্ত্র জানি না। আমাদের এখানে সন্দেশখালী নিয়ে কথা হয়, মণিপুর নিয়ে কথা হয় না, আমাদের এখানে শিক্ষক দুর্নীতি নিয়ে কথা হয়, উত্তরপ্রদেশ নিয়ে কথা বলা যাবে না, কারণ আমাদের রাজ্য নিয়েই আমাদের একেবারে বাধা ধরা লক্ষণের গণ্ডি টেনে দেওয়া আছে। লক্ষণ মানে গণ্ডির বাইরে পা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই কতটা এই লক্ষণের গণ্ডির বাইরে পা দিতে দেওয়া হচ্ছে না কেন, তা আমরাও বিলক্ষণ জানি। এবং সেই লক্ষণাক্রান্ত হয়ে আসলে কোন উর্মিলাকে এখানে বাঁচাতে চাইছে মিডিয়া, সেটাও আমার জানার খুব ইচ্ছে করে। নমস্কার, ধন্যবাদ। ব্রাত্যদার বক্তব্যটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে সচরাচর সবকিছু শেষে যেটা আসে, এটা এই বিতর্ক সভার শুরুতে চলে এলো, যে যত দোষ নন্দ ঘোষের মতো, আপাতত মিডিয়া ঘোষই হচ্ছে যাবতীয় কিছুর পেছনে রয়েছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। প্রথম দুজনের বক্তব্যের মধ্যে আরেকটা জিনিস এসছে, একজন বিজেপির থেকে বক্তব্য রাখলেন আর একজন তৃণমূল থেকে বক্তব্য রাখলেন, নাম এলো সিপিআইএম এ। তো আমি একটু সুজনদাকে বলবো, অনুরোধ করবো এবার তাহলে বক্তব্যটা আপনি রেখেই দিন অফিসিয়াল। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মানে কি কে বললেন আমি সবটার উত্তর দেওয়াতে এখানে কাজ নয়, 4 মিনিট। সিপিএম এর এত মেধাবী যে রাজ্যপালও ছিলেন, সভাপতিও ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরেছেন, তখন কিন্তু বোঝেননি যে মেধাবী ছাত্রী, আপনি তখন রাজ্য সভাপতি। আমি সে আলোচনার মধ্যে যাচ্ছি না, বা আমি এই আলোচনার মধ্যেও যাচ্ছি না যে কখনো কোনোদিন সন্দেশখালী এরকম দেখেনি যে 99% ভোট পেয়ে জেলা পরিষদ জেতা। 99%। তার মানেটা কি? ভোট যদি 100 ভাগ লুট হয়, তাহলে মানুষের সমস্ত অধিকারগুলোই কিন্তু আস্তে আস্তে লুট হয়ে যায়। সে 100 দিনের টাকাই হোক, ঘরের টাকাই হোক, মেয়েদের সম্ভ্রম হোক। সন্দেশখালী পশ্চিমবাংলার জায়গায় জায়গায় আছে, একটা সন্দেশখালী হয়তো ধরা পড়েছে। আমি বলবো হাথরস, হাঁসখালী দুটোই আমাদেরকে বেদনাতুর করে। মণিপুর আমাদের ভয়াবহভাবে নাড়া দিয়ে যায়, কোনো সন্দেহ নেই। সন্দেশখালী একই রকমভাবে নাড়া দিয়ে যায়। যদিও সন্দেশখালীকে নিয়ে রাজনীতির মূল কেন্দ্রে নিয়ে আসার একটা মনোভাবও অনেকের কাজ করে, সেটার চাইতে অনেক জরুরি ছিল সংবেদনশীল মনোভাবে দেখা যে বাংলাটা ক্রমশ সর্বনাশের দিকে যাচ্ছে, দেশও যাচ্ছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সঞ্চালক, আমি বলছি ষড়যন্ত্র তো আছেই। কে বলল ষড়যন্ত্র নেই? যেদিন ইডি আক্রমণে তদন্তে গেল 5ই জানুয়ারি,
সেদিন ইডির অফিসাররা আক্রান্ত হয়ে ফিরল, সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হয়ে ফিরল, প্রাণের দায়ে কার্যত ফিরল। ষড়যন্ত্র ছিল যে ওদের ঢুকতে দেওয়া যাবে না, ওদের ফেরত পাঠাতে হবে, এটা ষড়যন্ত্র। কেন? সেদিনের বাইটগুলো বার করুন। আমি সন্দেশখালীর লোকের কাছ থেকে ফোন পেয়ে এইটা বলেছিলাম সেদিনই, যে স্থানীয় মানুষ বলছে ট্রাঙ্ক জিনিস আছে শাহজাহানের বাড়িতে, যখন ফিরে এসছে তখন। এবং তার থেকে কি ছিল আমার জানা কথা নয়, আমার কথা জানা সম্ভবও নয়। পরে শুনেছি কোটি কোটি টাকা এবং আরও কিছু, এখন বুঝছি অস্ত্রশস্ত্র। আমি সেদিন বলেছিলাম যে আজকে সন্ধ্যের মধ্যেই কমান্ডো বাহিনী নিয়ে হোক আর যে কোনো বাহিনী নিয়ে হোক, যাক, সব ধরা পড়ে যাবে। ও অপার সংসারে কটা মেশিন লেগেছে, তার চেয়ে অনেক বেশি মেশিন লাগবে। ফলে এগুলো যেন ধরা পড়ে না যায়, তার মতন করে ফেরত পাঠিয়ে দাও, ঢুকতে দেব না। এবং তারপর সেই ইডির যেতে লাগলো 19 দিন। কেন? দ্বিতীয় ষড়যন্ত্র। কেন 19 দিন লাগবে? এত দুর্বল আমাদের দেশ, আমাদের তদন্তের পদ্ধতি, প্রকরণ ইত্যাদি। 3, ডিজি গেলেন, 3 দিন থাকলেন। ডিজি 3 দিন থেকে কিছু খুঁজে বার করতে পারলেন না, তাহলে কেন ডিজি গেলেন? নাকি ডিজি গেলেন এই যে কটা দিন ধামাচাপা দিয়ে রাখা গেল, এটাকে ম্যানেজমেন্ট করার জন্য ডিজি গেলেন, যে ডিজি এখন আর ডিজির পদে নেই, স্বল্প দিনের জন্য তিনি ডিজির পদে ছিলেন। এটাকে ম্যানেজ করার জন্য তৃতীয় একটা প্রচেষ্টা, একটা ষড়যন্ত্র। 4, শেখ শাহজাহান, বাকিদের কথা গেলাম না, শিবু, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এসব নাম যত কম উচ্চারণ করা যায় তত ভালো। বিশ্বাস করুন, খারাপ লাগে। 2 মাস পরে অ্যারেস্ট হলো, 55 দিনের মাথায়। যেখানে ও থাকে সেখান থেকে খানিকটা দূরে রাস্তায় সেজেগুজে দাঁড়িয়ে আছে, পুলিশ আসবে গাড়িতে উঠবার জন্য, ওটা নাকি অ্যারেস্ট। তাহলে শোন অ্যারেস্ট অলসো ইজ এ ষড়যন্ত্র। 5 ষড়যন্ত্র হচ্ছে নিরাপদ সর্দার, যিনি বিধানসভাতে বলেছিলেন এবং যিনি ওখানেও প্রকাশ্যে প্রথম বললেন শাহজাহানরা এলাকায় আছে, ঘুরে বেড়াচ্ছে, আমি খবর পাচ্ছি। সেই শাহজাহান গ্রেপ্তার হয়ে গেল, সেই নিরাপদ গ্রেপ্তার হয়ে গেল, শাহজাহান না। এবং নিরাপদকে গ্রেপ্তার করা হলো আগে, নিরাপদের বিরুদ্ধে অভিযোগটা জমা পড়লো পরে। ষড়যন্ত্র 5। ষড়যন্ত্র 6, এটা ষড়যন্ত্র কিনা ভেবে দেখুন। তারপর 3 মাস 3.5 মাস পর ভোট যখন এসে গেছে, ক্যান্ডিডেট যখন অ্যানাউন্সড হয়ে গেছে, সন্দেশখালী যখন বসিরহাটের কেন্দ্র হয়ে গেছে এবং প্রধানমন্ত্রীর মুখে রোজ শোনা যাচ্ছে, ঠিক সেই রকম সময় মাটির তলা থেকে খুঁজে পাওয়া গেল। এতদিন কেন খুঁজে পাওয়া যায়নি? ঠিক এই সময়টাতে খুঁজে পাওয়া কি আসলে সন্দেশখালীকে ভোটের জন্য ব্যবহার করার কোনো একটা ব্যবস্থা? এটা আগেই খুঁজে পাওয়া যেত, আগে খুঁজে পাইনি, পরে খুঁজে পেলাম। কেননা আমি চাই ভোট, আমি বাংলা মানুষ, সন্দেশখালী গ্রাম, মহিলা, কার কি হবে বুঝতে চাই না, আমি শুধু ভোট চাই। এই ভোটের মনোভাবে রাজ্য, ভোটের মনোভাবে দিল্লি, বিজেপি হোক আর তৃণমূল হোক, ষড়যন্ত্রে বাংলাকে বিদ্ধ করছে। বাংলাকে মাথা তুলে দাঁড়াতে হবে, বাঁচতে হবে, বাংলার অধিকার রক্ষা করতে হবে। ধন্যবাদ। সুজনদা ষড়যন্ত্রের ওপর একদম ঠিকঠাক ভাবে আটকে ছিলেন এবং 6খানা ষড়যন্ত্রের কথা বলেছেন এবং তার মধ্যে থেকে প্রত্যেকটা জায়গা কাউকেই ছাড়েননি, বিজেপি এবং তৃণমূল দুপক্ষকেই যে তারা এই ষড়যন্ত্রের অংশীদার এরকম একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন। সেক্ষেত্রে তো ন্যাচারালি এখন একটুখানি উল্টো দিক থেকে ডিফেন্সের বিষয় আসে। আমি একটু শশী দিকে বলবো, যদি একটু বক্তব্য রাখে। দেখুন, কথা অনেকগুলো উঠেছে সন্দেশখালী ষড়যন্ত্র কিনা। যখন ষড়যন্ত্র বিষয়টা আপনি বলছেন, প্রত্যেকে যারা বলছেন এবং তারপরেও বলবেন, ষড়যন্ত্র মানে একটা সন্দেহ, তার মানে সত্যি না মিথ্যা। কিন্তু আজকে যে বিভিন্ন তিন মানে আমাদের তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে বামেরা রয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি রয়েছে, 34 বছরের যে খুন, রাহাজানি, ধর্ষণ, সেগুলো কিন্তু আর ষড়যন্ত্র আপনি সন্দেহ প্রকাশ করবেন না, কারণ সেগুলো সত্যিকারে বাস্তব ছিল। সেই জায়গায় আজকে আমরা শুনলাম সিনিয়র প্রত্যেকেই, ডিজি পুলিশ তার ব্যর্থতা কিংবা তার কম্পিটেন্সি আপনি চ্যালেঞ্জ করলেন অনেকটাই। ভারতীয় জনতা পার্টি যেমন একজন শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলে দিলেন। সেই জায়গায় আমরা বলি যে আপনি বললেন নিরাপদ সর্দার, আমি হয়তো কাউন্টার এই জন্যে প্রথমের দিকে করছি। নিরাপদ সর্দার ছিলেন বিধায়ক, বিধানসভায় তিনি বলেছেন, ধরুন সেটা শোনা হয়নি,
ইত্যাদি। কিন্তু আপনাদেরও ব্রিগেড কিংবা সভা কিছু কম হয়নি। যদি নিরাপদবাবু আপনাদের আলিমুদ্দিন স্ট্রিটে আপনাদের কাছে যদি এটা দৃষ্টি আকর্ষণ করে থাকে যে সন্দেশখালির এই অবস্থা, তাহলে সেই পরিস্থিতিতে বামেরা কেন নামলো না ওখানে আন্দোলন করতে, সেটা বোঝা যায় না। আসলে যদি সন্দেশখালি বিষয়টা দেখেন, যেই অভিযোগগুলো উঠে আসছে এবং এটাও অসত্য, এই তথ্যটাকে ঠিক করতে হবে যে ইডি তার উপরে আক্রমণ হয়েছে যেদিনকে তারা 5ই জানুয়ারি তারা গিয়েছিলেন। তারপরে এতদিন লাগলো কেন, এই যে প্রশ্নটা উঠছে, এটা তো আমরাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের আমাদের জাতীয় সাধারণ সম্পাদক কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল যে এখানে ইডি কেন কাস্টাডি চাইছে না যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে কাস্টাডি তারা চাইছিল না। এবং সেই জায়গায় যে অ্যারেস্টগুলো হয়েছে, আপনারা বলতে পারেন না রাজ্য সরকার কিছু করেনি। এই রাজ্য সরকার 2টি অ্যারেস্ট করলো ফেব্রুয়ারি মাসে, এবং তারপরে যখন সে ধোঁয়াশা একটা ছিল, হাইকোর্ট যেটা পরিষ্কার করে দিল, তারপরে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সঙ্গে সঙ্গে এই শেখ শাহজাহানকেও তুলল। মানে ফেব্রুয়ারি মাসে 3টে অ্যারেস্ট হয়েছিল, তারপরে সেটা সরাসরি দিয়ে দিলেন সিবিআইয়ের হাতে। আমাদের এটাই বক্তব্য যে দেখুন, প্রজ্জ্বল রেওয়ান্না বলবেন না আমি হোয়াট অ্যাবাউটারই করছি, যে আমি এইটা বলতে গিয়ে অন্য উদাহরণ, সন্দেশখালিতে মহিলাদের উপরে অত্যাচার, সেক্সুয়াল অ্যালিগেশনে যে অভিযোগটা উঠেছে, রাজ্য সরকার সঙ্গে সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বের নাম এসছে তাদেরকে বহিষ্কার করা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গের সরকার এবং পুলিশ করেছে। কিন্তু প্রজ্জ্বল রেওয়ান্নার ক্ষেত্রে হঠাৎ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রকে মনে পড়লো যে এটা পশ্চিমবঙ্গ, যেমন কর্ণাটকা পুলিশ করা উচিত, এটা কেন্দ্রীয় সরকার করলো না, কেন্দ্র পুলিশ করলো না, তারা সরাসরি দায় চাপিয়ে দিলেন কর্ণাটকা পুলিশে। মানে কখন কোঅপারেটিভ ফেডারেলিজম মনে পড়ে যায় ভারতীয় জনতা পার্টি বোঝা যায় না। যখন পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকার যে লড়ছে, আজকে যে হাইকোর্টে লড়ছে কিংবা সুপ্রিম কোর্টে যে দৃষ্টি আকর্ষণ করেছে, এইটুকুই। তদন্ত তো হচ্ছে, হোক তদন্ত, কিন্তু তার সঙ্গে আপনারা যে রিমার্কস করছেন হাইকোর্ট থেকে, তার বিরুদ্ধে কিন্তু অবজেকশন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে এটাই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশই তো অ্যারেস্ট করলো। আপনারা যে পশ্চিমবঙ্গ পুলিশকে কাজ করতে না দেয়া, প্রশাসনকে কাজ না করতে দেয়া, এখানে একটা বিষয় চলে আসছে যে ডিমোরালাইজ করছেন। সেই জায়গায় প্রজ্জ্বল রেওয়ান্নার ক্ষেত্রে আমরা তো চ্যালেঞ্জ করি, এখানে 2জন বিজেপির পক্ষ থেকে প্রতিনিধিরা রয়েছেন, যে যদি এতটাই দায় দিতে চান জেডিএস এর উপরে, তাহলে এখনো তো অ্যালায়েন্সে রয়েছেন, সেই অ্যালায়েন্সটা ভেঙে দিন না, যে আপনি প্রজ্জ্বল রেওয়ান্নার এই কাণ্ডটাকে সমর্থন করেন, ভেঙে দিন এই অ্যালায়েন্স। কিন্তু সেটা আমরা দেখি না। অনেক ধন্যবাদ দিদি প্রজ্জ্বল রেওয়ানির কথা বলছিলেন সুশীদি। প্রজ্জ্বল রেওয়ানিকে কিন্তু ইতিমধ্যেই জেডিএস তারা সাসপেন্ড করে দিয়েছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এবার আমি ডেকে নেব সজল ঘোষকে বক্তব্য রাখার জন্য। প্রথমে আজকে আপনাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ TV9-কে। আমার আগে মানে যাদের আমি মেনলি কাউন্টার করব, তাদের মধ্যে একজন হচ্ছেন আমার মাস্টার মশাই, ব্রাত্যবাবু আমার মাস্টার মশাই, আর আরেকজন তিনি যেহেতু স্বাভাবিকভাবে মন্ত্রী হলে আলাদা কথা, সেখানে আমার কিছু ব্যাপার না, কিন্তু তিনি মহিলা, তো আমাকে সেগুলো ভাবতে হয়, তীর চালানোর সময় একটু চিন্তা করতে হবে। আমি দেখলাম আমি ব্রাত্যবাবুর বহুত নাটক দেখেছি, ব্রাত্যবাবুর আমি প্রায় অনেক নাটকই দেখেছি, কিন্তু হ্যাঁ, উইঙ্কেল টুইঙ্কেল তোমার পরীক্ষা দিতে আসেনি, অরণ্যদেব, ঠিক আছে, তুমি ওগুলো দেখোনি। না শোনো না, এখন কথা বলো না, তাহলে তোমার সঙ্গে আমি বলবো। আমি ব্রাত্যবাবুর নাটক দেখেছি, আজকেও দেখছিলাম, ব্রাত্যবাবু ভালো নাটক করলেন। স্যারকে আমি একটা প্রশ্ন করি, স্যার একটু ভালো করে তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখান, আপনি একটু ভালো করে তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখান, আপনার প্লাস মাইনাস পাওয়ারে কোথাও গন্ডগোল হচ্ছে, আপনার সামনের দৃষ্টি ঝাপসা, আপনি দূরেরটা ঠিক দেখতে পাচ্ছেন, মণিপুর দেখতে পাচ্ছেন, বাড়ি থেকে চাঁদ দেখা যায় বলে চাঁদ কাছে তা হয় না। আপনি যে রাজ্যের মন্ত্রী, আগে আপনি সেই রাজ্যের দায়িত্বে আছেন, আগে সেই রাজ্যের কথা বলুন। আমি হাতরসের নিন্দা করি, আমি মণিপুরের নিন্দা করি, কিন্তু আপনারা বলুন, আপনি তো একজন মন্ত্রী, শশীদি একজন মহিলা মন্ত্রী, নারী শিক্ষা নারী শিশু দপ্তরে আছেন, আপনারা কি করেছেন? সন্দেশখালী হবার পর বলেছেন এই মহিলারা মিথ্যা কথা বলছে। আপনাদের মানে এখন আর নেই,
কালকে থেকে এসে অপসারিত হয়েছে, আপনাদের প্রধান স্পোক্স পারসন সে তো আরেক কাটি বাড়া। শাহজাহানও বলে কাপড় তোলো খোলো, এও বলে ঘোমটা খোলো, একই রকম অবস্থা। খারাপভাবে নেবেন না, কথাটা সত্যি কথা শুনতে গেলে ও অনেকে মুখ ব্যাচকায়, কিন্তু কথাটা কোথায় ভুল। টিভি চ্যানেলে দেখছি বলছে যারা এসছে তাদের মুখের ঘোমটা তুলে দেখাতে হবে। এটা কি সত্যি মানে আপনারা গ্রহণ করেন এই কথাগুলোকে? আপনি আমাকে বলুন তো, মণিপুরের ইস্যু আর সন্দেশখালীর ইস্যুকে কি আপনি এক করতে চান? মণিপুরের ঘটনা আর সন্দেশখালীর ঘটনা এক। সুজনবাবুরা এখানে খুব বেশি বলবেন না, প্রোডাক্টটা তো তার। পরে কে কিনেছে কে বেচেছে সে তো অন্য ইস্যু। আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আপনার অনেক কিছু মনে আছে, আপনার মনে পড়লো রাজস্থান, মেরঠ, গুজরাট, উত্তরপ্রদেশ। আপনার ওই এদের কথা মনে পড়ে, বিলকিস বানুর কথা মনে পড়ে। নেহার বানুকে বিলকুল ভুলে যান আপনারা। আপনারা ধানতলা বানতলা এসব মনে পড়ে না, আপনাদের মনে করা উচিত। স্বাভাবিকভাবে আমি আপনাদের কাছে দুটো কথা বলতে চাই। দেখুন, পশ্চিমবঙ্গে একটা শাহজাহান শেখ নিয়ে এটা ঘটনাটা নয়। শাহজাহান শেখ আর অভিষেকদের মধ্যে পশ্চিমবঙ্গে কোনো তফাৎ নেই। একটা হচ্ছে মেন্টার, একটা হচ্ছে অ্যাক্টার, এটাই তফাৎ। আজকে এদেরকে প্রকাশ্যে সমর্থন করছে সরকার। এদের বিরুদ্ধে আপনি শাহজাহানকে বাঁচাতে ট্যাক্স পেয়ারের পয়সায় আপনি চলে যাচ্ছেন কোথায়? আপনি চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে শাহজাহানকে বাঁচাতে। আপনাদের খারাপ লাগা উচিত। শশীদি বলছিলেন যে প্রজ্জ্বল রেবানা, আসলে এনারা সব এই মুহূর্তে রাজনৈতিক হিউম্যানসান। সারা ভারতবর্ষ, যেমন ওখান থেকে হাঁটতে হাঁটতে চীন থেকে চলে এসেছিলেন, এনারা এখানে কেউ মেরাট বলেছেন, কেউ উন্নাও বলেছেন, কেউ হাতরাস বলেছেন, বিভিন্ন কথা বলেছেন। শুধু বলেননি আপনার পশ্চিমবঙ্গের কথা। এখানে বর্তমান শাসক আর প্রাক্তন শাসক দুজনেই বসে আছে। দুজনের কথা মিলিয়ে দেখে নেবেন, দুজনের কথার মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনের কথাটা একই রকম। হ্যাঁ, অন্যায় যদি হয় বিজেপি শাসিত রাজ্যে হলেও সেটা অন্যায়, একবারও আমরা সেটাকে ডিনাই করি না। সবাই সুযোগ পেল, আমি পাবো না কেন এটা জানতে চাই। আর বেশিক্ষণ না, কিন্তু আমি শুধু আবেদন করব, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের দেশে, আমাদের রাজ্যে। আমরা তার থেকে অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু আশা করিনি সন্দেশখালীতে যারা রয়েছেন তাদের মহিলারা তাদেরকে ষড়যন্ত্রকারী সাজানো বলা। আর এই অস্ত্র এমনভাবে বলছেন যেন ওখানে গিয়ে তথাগতবাবু গিয়ে পুঁতে দিয়ে এসেছিলেন। আমি বলি, যখন পুঁততে গেছিল তখন রাজ্য পুলিশ কি করছিল? আরও বলেছেন বেশি করে এনএসজিকে আঙুল তুলে দেখিয়েছেন যে এনএসজি অস্ত্রগুলো নাকি নিয়ে গেছিল। ভারতবর্ষের এরকম একটা ফোর্সকে, এলিট ফোর্সকে যারা এইভাবে কালিমা লিপ্ত করতে চায়, আমি তাদের দেশদ্রোহী এই শব্দটা যদি ব্যবহার নাও করি, তাদের প্রতি করুণা এবং ঘৃণা ছাড়া আমার কাছে কিছু নেই। ধন্যবাদ। ধন্যবাদ সজল অনেকগুলো পয়েন্ট বলেছেন। দেখছিলাম আমি, তার মধ্যে একটা পয়েন্ট আমার খুব মজার লাগলো। মানে উনি দুজন শাসককে দেখেছেন, প্রাক্তন এবং বর্তমান। আমি তিনজন শাসককে দেখছি, কারণ সজল ঘোষের দল তারা দেশের শাসন ক্ষমতায় ছিল এতদিন ধরে, এবং প্রত্যেকের ক্ষেত্রেই কিছু কিছু জিনিসগুলো বলার রয়েছে। যেরকম আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা সন্দেশখালীতে যেতে দেখিনি, সেরকম আমাদের প্রধানমন্ত্রীকেও আমরা মণিপুর যেতে দেখিনি। তো এগুলো হয়তো সিচুয়েশন ওয়াইজ হয় আর কি। রাজনৈতিক হিসেবে কোনটা যাওয়ার জন্য ভালো গন্তব্য, কোনটা গন্তব্য নয়, সেটা ঘটনাচক্রে আমরা জানতে পারি। কিন্তু তার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। যেরকম সরকার কেন একজনকে যে অভিযুক্ত তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে দৌড়বে আমাদের করের টাকায়, বা আমাদের এখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার সময় কেন রাজ্যের একটা প্রান্তের মহিলারা অত্যাচারের অভিযোগ তুলবেন, এইগুলো নিয়ে বোধহয় একটু আলোচনার অবকাশ রয়েছে। ডেফিনেটলি আমরা সেই সমস্ত জায়গাগুলোতে আলোচনায় ঢুকবো। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। তবে তার আগে আমি একটু অরূপ চক্রবর্তীকে অনুরোধ করব বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ অমৃতাংশুদাকে, আজকে TV9 বাংলার জনপ্রিয় শো কথা এবারে কথার সব দর্শককে। আজকের সাবজেক্ট সন্দেশখালী কি ষড়যন্ত্র। তার আগে
আমার সতীর্থ কলকাতা পুরসভার আমার বন্ধু সজল বিজেপির প্রতিনিধি, ও মণিপুরের ঘটনার নিন্দা করলো। আমি সজলকে ধন্যবাদ জানাই। আমি আরও খুশি হতাম যদি এই ধন্যবাদটা আমি দেশের প্রধানমন্ত্রীকে জানাতে পারতাম, কারণ সজল নিন্দা করলো, দেশের প্রধানমন্ত্রী এখন অবধি মণিপুরের ঘটনার নিন্দা করেননি। মণিপুরে যাওয়ার তো দূরের কথা। আচ্ছা ধরুন, আজ ষড়যন্ত্র, কিভাবে ষড়যন্ত্র হয়, অমৃতাংশু দা TV9 বাংলা সব চ্যানেল আমরা দেখেছি, সাধারণত কোনো সেন্ট্রাল এজেন্সি যদি কারুর বাড়িতে রেডে যায়, ধরুন সেটা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, অনুব্রত মণ্ডলের বাড়ি বা অন্য যে কোনো নেতা নেত্রী, বিরোধী নেতা নেত্রীর বাড়ি, মূলত কারণ আমরা সরকারি দলের যারা রয়েছেন তাদের নেতা নেত্রী বাড়িতে এজেন্সিকে যেতে দেখিনি সাম্প্রতিক অতীতে, আমরা দেখেছি ভোরবেলা থেকে রেড শুরু হয়। হঠাৎ করে দ্বিতীয় দফার নির্বাচনের দিন, তাহলে কি কোনো ষড়যন্ত্র হলো যে ভোরবেলা সকালবেলা থেকে রেডটা শুরু না হয় দুপুর 2:30টায়? আমি সেদিনকে TV9-এর স্টুডিওতে ছিলাম নির্বাচনের দিন দ্বিতীয় ফেজের। তারপরে বুঝলাম না, সকালবেলা সেদিনকে মাননীয় প্রধানমন্ত্রীর মালদায় নির্বাচনী সভা ছিল। সকালবেলা যদি রেডে যেত তাহলে তো মিডিয়া ওটা দেখাতো না, তাহলে মিডিয়ার ফুটেজটা পাওয়া যেত না, মিডিয়া অ্যাট্রাকশনটা পাওয়া যেত না। তার জন্য মোদিজির সভা শেষ হলে যাতে প্রপার মিডিয়া মাইলেজ পাওয়া যায়, তাহলে কি ষড়যন্ত্র কেউ করেছিল? আজকে প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক এই কারণেই, কারণ প্রথমে বলা হলো বিদেশি অস্ত্র ভান্ডার। ওই যে দেখাচ্ছে দেখুন, একটা NSG রোবোটিক ডিভাইস, NSG ভাবা যায়, NIA, কাউন্টার টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি, কি ভারী ভারী শব্দ। মুম্বাই হামলার পরে যে এজেন্সির উদ্ভব, যার তৈরি হয়েছে দেশের জাতীয় সুরক্ষার জন্য, সেই NIA-র মতো এজেন্সি বা পরবর্তীকালে এখানে NSG নামলো রোবোটিক ডিভাইস নিয়ে। রোবোটিক ডিভাইসের উপরে দেখছি, তারপর TV9 বাংলাদেশ সেদিনকে আমি দেখছি এটা বাজারের থলে। দুর্জনেরা বলছে তো নাকি মোড়লা মাছ ছিল পরবর্তীকালে, কারণ আর কিছু তো পাওয়া যায়নি। কি পাওয়া গেল আলটিমেটলি? 6টা না 7টা বন্দুক, তার মধ্যে 5টা বোধহয় দেশি গাঁদা বন্দুক, আর 2টো এমন বন্দুক ওটা লাস্ট লর্ড কর্নওয়ালিসের সময় ব্যবহৃত হয়েছিল। ইন্ডিয়ান মিউজিয়াম ছাড়া ওই বন্দুক আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তো শাহজাহান এত বড় রাষ্ট্রদ্রোহী, লোকে প্রেম করতে গেল বাড়িতে লুকিয়ে প্রেম করতে যায়। আর শাহজাহান যেখানে অস্ত্র লুকিয়ে রাখলো, সেখানে নিজের আধার কার্ড ভোটার কার্ড সযত্নে পাশে রেখে দিল যাতে এজেন্সি গিয়ে খুঁজে পায়। এই প্লটটা কে লিখেছে আমার খুব জানার ইচ্ছে করে। রবীন্দ্রনাথের নোবেল CBI এখনো খুঁজে পায়নি। এই চিত্রনাট্য যে লিখেছে তার নতুন করে আরেকটা নোবেল পাওয়া উচিত। আমার খুব খারাপ লাগছে বলতে যে আজকে এই জায়গায় আসলে এই এজেন্সিগুলোর তো একটা বিশ্বাসযোগ্যতার জায়গা ছিল। ভারতবর্ষের মানুষ NIA, NSG, ED, CBI এগুলোকে একটা শ্রদ্ধা সম্ভ্রমের চোখে দেখত। আজকে সজল বলছিল যে মানে কোনো নেতা নেত্রী তার বাড়িতে অমুক হয়েছে তমুক হয়েছে। বিজেপির ক্ষেত্রে সুবিধা আছে, বিজেপির ক্ষেত্রে এসব কিছু করতে হয় না, সোজাসুজি জয়েন করিয়ে দেয়, তারপর তার বিরুদ্ধে বলছিল না যে কেন টাকা খরচ করে উপরের আদালতে গেছে, ওদের এসব ব্যাপার নেই। ধরুন যার বিরুদ্ধে 70,000 কোটি টাকার দুর্নীতি, তার দুর্নীতিটাকে ED বললো ওয়েভ করে দিয়েছে, রাইট অফ করে দিয়েছে, ED আর তদন্ত বন্ধ করে দিয়েছে। যেরকম SBI ব্যাংকের লোন রাইট অফ করে দেয় নীরব মোদী, বিজয় মাল্যদের, তেমনি ওখানে প্রফুল্ল প্যাটেলের তদন্ত ওয়াইপ আউট হয়ে যায়, ED আর তদন্ত করে না। আজকে খারাপ লাগাটা এইখানেই যে এই যে তদন্ত, আমি আরেকটা জিনিস ছোট্ট জানতে চাইবো সজলের কাছে। সজল মাঝে মাঝেই কথায় কথায় এই কথাটা বলে যে তোমরা তো বেঁচে আছো মোদিজির দয়ায়, করোনার ভ্যাকসিন নিয়েছিলে না, ভ্যাকসিনের সার্টিফিকেটটা দেখেছো, নরেন্দ্র মোদীর ছবি। আমি সজলকে বলবো আজকে আবার কোইন ড্যাশবোর্ডটা খুলে দেখতে, মোদিজির ছবিটা সরে গেছে। যেই দিন থেকে দেখা গেছে যে ইলেকটোরাল বন্ডে 400 কোটি টাকা দিয়েছে যারা করোনার ভ্যাকসিন বানিয়েছে, এবং তারপর তার পার্শ্ব প্রতিক্রিয়া আমি কোভিশিল্ড নিয়েছি, অমৃতাংশু দা, এখানে বসা অধিকাংশ মানুষ হয় কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়েছেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া মৃত্যু পর্যন্ত হচ্ছে। নরেন্দ্র মোদীর ছবি সরে গিয়েছে করোনার ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে। কার ষড়যন্ত্র আমরা জানি না, কিন্তু সত্যজিৎ রায়ের অমর ফেলুদা পরে সবাই বড় হয়েছি, তো ফেলুদাকে, তোপসেকে, লালমোহন বাবুকে বুঝতে পারছি না, কিন্তু মগনলাল মেঘরাজকে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি জিডি বিড়লা সভাঘরে এই কথায় বারে কথায়। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। আমি একটু সৃজনকে অনুরোধ করব বক্তব্য রাখার জন্য। একেবারে প্রভোকেশন নেই তা না, শ্রদ্ধেয় ব্রাত্য বসুর কথা শুনে মনে হলো যে তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন। শ্রদ্ধেয় শশী পাজা তৃণমূল কথিত যে গালগল্পগুলো 34 বছর সম্পর্কে, সেগুলোকে বাস্তব বানিয়ে দিলেন
এবং তখন আমার মনে হলো যে আমরা তাহলে শশীদির নেতৃত্বে এরকম একটা মিছিল দেখতেই পারি যে 34 বছরের এত খুন সন্ত্রাস করে 34টা সিপিএমের লোক ধরা পড়লো না কেন, মমতা ব্যানার্জি জবাব দাও বলে একটা নবান্ন অভিযান তৃণমূল কর্মীরা করলেন শশীদির নেতৃত্বে। এত যদি বাস্তবতা থাকে, যাই হোক আমি অত কিছুর মধ্যে যাচ্ছি না। আপাতত যা দেখতে পাচ্ছি রাস্তায় বেরোলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টিভির পর্দায়, কয়লা খেলি, চাকরি খেলি, খেলি নদীর বালি, মা বোনেদের বাদ দিলি না বলছে সন্দেশ খালি, দেওয়াল লিখনে ভরে গেছে চারধার। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে এই সরকারটা যেটা এসেছে সমাজ বিরোধীদের সরকার। সমাজ বিরোধীরা মনে করছে যে গর্ত থেকে বেরোনো যায়, এই সরকারটা আমাদের। এই কোর্ট, যে কথাটা আমার আগেও কেউ একজন বলল, সজলদা সম্ভবত, শেখ শাহজাহান একজন ইন্ডিভিজুয়াল, তার পিছনে পয়সা খরচ করে সিবিআই তদন্ত আটকাতে কোর্ট, সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন? এই প্রশ্ন তো কোর্ট করেছে। আমার সেদিনই বুদ্ধদেব ভট্টাচার্যের ওই কথাটা মনে পড়ে গেছিল যে সমাজ বিরোধীদের সরকার, তৃণমূলের চেয়ারের পায়া হচ্ছে সমাজ বিরোধীরা। এই শাহজাহান, শিবু, উত্তমরা সেই দিনই মাথা তুলেছিল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থানায় গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে গুন্ডা ছাড়িয়ে এনেছিলেন, বা পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা গেদে দেখে বলেছিলেন ওগুলো স্মল ম্যাটার, পেটি ম্যাটার। সমাজ বিরোধীরা বার্তা পেয়েছিল এই সরকার আমাদের বাঁচাবে। ঘটনাচক্রে আমি যে 3-4টে ঘটনার উল্লেখ করলাম, শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের নেতা, প্রথমে সাংসদ, তারপরে বিধায়ক এবং মন্ত্রী। শুভেন্দুবাবু অভিযোগ করেছেন যে বাংলাদেশের সাথে যোগাযোগ আছে, অস্ত্র ইত্যাদি। শুভেন্দুবাবু এই অভিযোগ করলে অবশ্যই খতিয়ে দেখা উচিত, কারণ আমার হাতের এই যন্ত্রটি বলছি ইতিমধ্যে ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারী এবং শেখ শাহজাহানের ছবি। শুভেন্দুবাবু শেখ শাহজাহানদের নেতা ছিলেন, তিনি গায়ে মাথায় করে রেখেছিলেন, ঘাড়ে মাথায় করে। এবং তৃণমূল সম্পর্কে এই অভিযোগ থাকলে, সুতরাং মানে শুভেন্দুবাবুর অভিযোগ এবং সেই অভিযোগ তো এক্সারসাইজ করিয়েছেন উনি তৃণমূল নেতা হিসেবে শাহজাহানদের, ফলত উনি জানতেই পারেন কোত্থেকে অস্ত্র আসতো না আসতো ইত্যাদি। আর এমনিতে তৃণমূল সম্পর্কে এই অভিযোগ তো আছে। ইমরান, মনে আছে, সিমির সাথে যোগাযোগ প্রমাণিত হয়েছিল, সেই ভদ্রলোক তৃণমূলের রাজ্যসভার মেম্বার ছিলেন, ফলত বাংলাদেশের অস্ত্র টস্ত্র ইত্যাদি হতে পারে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, বিএসএফ কি করছিল? এই যে এলো বাইরে থেকে অস্ত্র, তার মানে এই প্রশ্নটা, এই সংশয় আর একটু বেড়ে যায় যখন দেখি যে ইডি 19 দিন লাগালো। এই কথাটাও ইতিমধ্যে এসেছে। কাকে আড়াল করতে? সুজনদা বললেন, উনি বলেছিলেন আউট ইন দি ওপেন, মিডিয়াতে বলেছিলেন, নিশ্চয় আরও অনেকে জানতেন, সরকারের লোকেরাও জানতেন, হয়তো যারা দিল্লির সরকারে আছে, কথায় কথায় বাঘ মারে হাতি মারে, তারাও নিশ্চয় জানতেন। কিন্তু ইডি 19 দিন লাগিয়ে ফেললো কেন? কোনো অস্ত্র সরাতে, ওই 2-1টা অরূপদা যা বললো গাদা বন্দুক টন্দুক রেখে বাকিগুলো সরিয়ে ফেলতে, মালপত্র সাহায্য করা হলো না তো? এই বোঝাপড়া, এই সেটিং, শাহজাহানদের বাবাদের ইডি সিবিআই হাত দেবে না, এই সন্দেহ কিন্তু একেবারে অমূলক নয়। বিশেষত যখন দেখি যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বাড়ি থেকে গ্রেপ্তার হচ্ছেন, দিল্লির মুখ্যমন্ত্রী বাড়ি থেকে গ্রেপ্তার হচ্ছেন, আশ্চর্যজনকভাবে কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, এত অভিযোগ থাকা সত্ত্বেও ইডি সিবিআই সমস্তটা কালীঘাট ক্রস করে, হাজরা মোড় ক্রস করে ভালুক থেকে শামুক হয়ে যাচ্ছে। আমি জানি না, হতে পারে। এই প্রশ্নে এর পরের কথা যা বলা, মুখ্যমন্ত্রী একটা বলেছেন যে আমরা এরকম কি বাগে থেকে অস্ত্র ঢুকিয়ে ইত্যাদি, হতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন ষড়যন্ত্রের পার্ট, গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত, কারণ 2011 সালে সিপিএম সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর আমাদের শয়ে কর্মীর ক্ষেত্রে আমরা এরকম দেখেছিলাম, পুলিশ জোর করে বাড়িতে অস্ত্র ঢুকিয়ে দিয়ে, এখানে অস্ত্র ঢুকিয়ে, সেই মনে আছে এটা কোথায় কঙ্কাল পাওয়া গেল, কঙ্কালটা 9 বছর পরে অন্তর্বাসটা ইনট্যাক্ট ছিল, তারপর সেইটা নিয়ে পিছনে লাগা হলো। তো তৃণমূলের তো এইসব প্র্যাকটিস ছিল, ফলত সেইটা কোথাও এখানেও কোনোভাবে ওনারা জেনেছেন, বোঝাপড়া হয়েছে, বিজেপি ওপর থেকে বলে দিয়েছে যে দেখো আমরাই ওগুলো করিয়েছি কিনা, বলছেন কিছু ভেবে দেখা উচিত। আমার কথা, আমার যে শেষ 2টো পয়েন্ট, আমি আর বাড়াবো না। তৃণমূল হলো হাঁসের মতো দল, পুকুর থেকে উঠে পালক ডানা ঝেড়ে সব ফেলে দেয়। এই শাহজাহান, প্রবল প্রতাপশালী শাহজাহান, আমি এখন ভোটের বাজারে যে শাহজাহানরা বাইরে আছেন তাদের জন্যও বলছি, যে শিবু উত্তমরা বাইরে আছেন তাদের জন্যও বলছি, প্রবল দাপট নিয়ে ঢুকেছিলেন, শেষ দিন দেখলাম প্রিজন ভ্যানে বসে কাঁদছেন। তৃণমূল কিন্তু বাঁচাবে না, তৃণমূল ছেড়ে ফেলে দেবে। কত বড়, পার্থ চ্যাটার্জিকে বাঁচায়নি, এইভাবে ফেলে দিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিককে এইভাবে ফেলে দিচ্ছে, তা শাহজাহানরা তো কোন ছাড়। আমি জানি না, আমি শেষ যে কথাটা বলবো, এটা মাননীয়া শশীদি আছেন, গুরুত্বপূর্ণ কথা, রাজনীতির কথা। সজলদা বলল মহিলা মুখ্যমন্ত্রী ইত্যাদি, এটা তো একটু দেখতেও কটু লেগেছে। যখন সন্দেশখালির অভিযোগ আসছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী রিয়েলিটি শোতে গিয়ে হাত পা দোলাচ্ছেন, কীরকম জানি এটা লেগেছে যে তাহলে কি মানবিকতার গোলমাল হয়ে গেল? তৃণমূল আমি দেখছি সর্বত্র এখন এই সব ঘটের ছবি টবি এঁকে সব মিলিয়ে একটা, ওরাই যে মোটামুটি মানুষের সমস্ত কাজ করে দিচ্ছে এরকম একটা প্রচার করার চেষ্টা করছে। শেষ করব, তৃণমূলের এই প্রকল্পগুলোর হেডলাইটটা ভালো আছে, জ্বলছে,
কিন্তু ইঞ্জিনটা গোলমাল। নারী পাচারে, নাবালিকা বিবাহে আমাদের রাজ্য কিন্তু দেশের সব থেকে ওপরের দিকে থাকা রাজ্যগুলোর একটা। মহিলাদের ক্ষমতায়ন, আমি সন্দেশখালী আরেকবার প্রমাণ করলো, মহিলাদের ক্ষমতায়ন আসলে তৃণমূল আমলে মহিলাদের উন্নয়ন, মহিলাদের বেঁচে থাকা মর্যাদা, তাদের বেঁচে থাকার মান উন্নয়নের প্রশ্নটা কোথায় যেন অন্ধকারে তলিয়ে গিয়েছে। আসুন আমরা সবাই যে যেখানে আছি এই প্রশ্নে এগ্রি করি। আমি সব থেকে ছোট এই প্যানেলে, আমি যারা বয়স্ক তাদের সকলের কাছে আবেদন করব, রাজনীতিবিদদের মূল কাজ হোক মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করা, মানুষের উন্নয়নের জায়গা দেখা। এইটাই যদি আমরা সবাই এগ্রি করতে পারি, শাহজাহান, শিবু, উত্তমদের বাঁচানোর কেউ থাকবে না। ধন্যবাদ সৃজন। সৃজন নিজেকে সব থেকে ছোট বলেও মোটামুটি অনেকগুলো পয়েন্ট তুললো, বড় বড় পয়েন্ট, এবং সব থেকে বড় কথা রাজনীতির অভিমুখ কি হওয়া উচিত সেটা নিয়ে ওর কিছু বক্তব্য রয়েছে। রাজনীতির অভিমুখ কি হওয়া উচিত সেটা নিয়ে আমাদের একটা ছোট্ট বক্তব্য রয়েছে আর কি, মানে একদমই ছোট্ট পয়েন্ট। আমাদের কথা একটু ভাবলেই তো সবটা হয়ে যায়। ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি জিডি বিড়লা সভাঘরে এই কথায় বারে কথা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। বিরতির পর আরেকবার ফিরে এলাম আমাদের এই কথায় বারে কথায়। কথা তো অনেকটা বেড়েই গেছে, কিন্তু সে কথাটা আরো বাড়বে এবার, কারণ কিছু কিছু প্রশ্ন এই বক্তব্যগুলো শোনার পর আমাদের মনের মধ্যে খচখচ করছিল, সেগুলো তো নিরসন করার দরকার। আমি প্রথমেই একটু ব্রাত্যদাকে জিজ্ঞেস করি, ব্রাত্যদা, এত কিছু হয়ে গেল, মানে যদিও সেই জিনিসগুলোকে আপনারা সবাই টাচ করেননি, এত অভিযোগ এত কিছু, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিআইডি যখন শাহজাহানকে গ্রেফতার করেছে, সিআইডি রাজ্য সরকারের অধীন, এবং তারপর যখন দলও শিবু বা উত্তম এদের সাসপেন্ড করেছে, শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিছু তো ছিল। এতদিন ধরে এই ব্যাপারগুলো ছিল, এগুলো সরকার বা পুলিশ প্রশাসন কেউ টের পেল না। না, আমি তো যেটা শশীদি বললেন যে ব্রিগেড টিকেটের জায়গা ছিল। দ্বিতীয়ত যেটা সুজনবাবু বললেন সেটা হচ্ছে 2011 থেকে 2016 বিধানসভায় সুজনবাবু ছিলেন না। আমার ধারণা এখানে যারা বসে আছে একমাত্র আমি আর শশী পাঁজা 2011 থেকে 16 ছিলাম, আর নিরাপদ সর্দার ছিলেন। আমাকে নিরাপদ সর্দারের একটা বিধানসভার বিবরণী থেকে একটা দেখানো, আমি কি জিজ্ঞেস করেছি স্পিকারকে, স্পিকার বলেছেন নেই, এরকম কিছু নেই। যে উনি শাহজাহান শেখ সন্দেশকারী বলতে পারেন, ওনার বিধানসভা ক্ষেত্রের কথা, তার নানান সমস্যা হেনা তেনা, কিন্তু এখন উনি যেটা খাইয়ে দিতে চাইছেন যে শাহজাহানের দাপটের কথা আমি বলেছি। আমি শুনেছি, আমি শাহজাহানকে সত্যি কথা বলতে কি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু শাহজাহান আমি শুনেছি 2013 সালে সিপিএম থেকে তৃণমূলে আসে, 13 বা 14 সালে। তা 16 সালে নিরাপদ সর্দার একেবারে চলে যাচ্ছে, তাহলে 14 সাল অব্দি অন্তত, বা 13 বা 14 সাল অব্দি নিরাপদ সর্দার তারই দলে থাকা লোক শেখ শাহজাহান সম্পর্কে কোনো কথা বলবেন না, এটাই স্বাভাবিক। তাহলে বলতে গেলে 14 থেকে 16-র মধ্যে বলতে হবে। আমি বলছি যে 14 থেকে 16-র মধ্যে বিধানসভার সম্পূর্ণ কার্যবিবরণী বার করা হোক। আমি দরকার আপনি যদি বলেন আমি মিডিয়ার সামনে বার করে দেখাতে পারি একটি লাইনও শেখ শাহজাহান নিয়ে নিরাপদ সর্দার বলেননি। আর 2016 থেকে তো সুজনবাবু বিধানসভায় ছিলেন, 16 নিরাপদ সর্দার ছিলেন না, ফলে 16 থেকে আর বলার কোনো প্রশ্নই ওঠে না। আমার শুধু একটাই প্রশ্ন এই ক্ষেত্রে, ডেফিনেটলি সুজনদার কাছ থেকে জানতে হবে, কিন্তু এই যে গোটা ঘটনাটা, মানে আমি এটা চ্যালেঞ্জ করছি না, না চ্যালেঞ্জটাই আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমরা কি বলতে পারি স্যারকে প্রশ্ন করতে? না, আমি আমার জাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এটা দায়টা কি নিরাপদ সর্দার, সে না জানালে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার বা প্রশাসন কিছু জানবে না? না, প্রথম কথা হচ্ছে যে শেখ শাহজাহান এবং ওই কি শিবু হাজরা, উত্তম সর্দার, এরা যা যা করেছে, এরা অ্যারেস্ট হয়েছে, তো যে কথাটা অরূপ বললো, আপনি এটা যদি ওরা যদি কালকে বিজেপি চলে যেত, ওরা কি অ্যারেস্ট হতো? সসম্মানই নিয়ে নিত, যেভাবে অজিত পাওয়ারকে নিয়েছে, যেভাবে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে নিত। আরেকটা কি নাম বললো, প্রফুল্ল প্যাটেল। তো কথাটা হচ্ছে যে অর্জুন সিং, না এটা তো আমরাও দেখেছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ইডি টার্গেট করেছে শাহজাহানকে। তাহলে টার্গেট করেছে মানে কি? মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে সামাও বিজেপির মনে হয়েছে সন্দেশখালী অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র জিততে গেলে
ওখান থেকে শাহজাহানকে টপল করতে হবে। না না, মুখ্যমন্ত্রী কথাগুলো মোটেও বলে এটা টপল করতে হবে। বসিরহাট নির্বাচন তখন ছিল না। বসিরহাট নির্বাচন অবশ্যই ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রী এটা অবশ্যই বলেছে যদি ছেড়ে দিন। খারাপ কাজ হয়ে থাকে সেটাকে আমরা সমর্থন করি। ওটা আপনাকে এটা বলেছে, উনি বলেছেন। বিধানসভায় বলেনি, ওটা আপনাকে উনি বলেছে। বলেছেন আমি একটা কথা তার বলি। বক্তব্যে যে খারাপ কাজ যদি না, হয় তাকে সমর্থন করি। এই মুখ্যমন্ত্রী ইদানিং সাপোর্ট করছেন না। শাহজাহানকে নিয়ে বেশ কিছু বছর আগে, আজকে নয় 8-10 বছর আগে তিনি কোনো একটি চ্যানেলে বসে শাহজাহানকে ভালো ছেলে বলেছেন, রেজ্জাক মোল্লাদের থেকে ওদের আলাদা করেছেন, বা ওই সিপিএম এর আরো কিছু হারমাদ নেতাদের থেকে আলাদা করেছেন। এটা উনি টিভিতে বসে বলেছেন, আজ নয়, এই অনেক দিনের ভালোবাসা। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আমি বললাম অভিষেক আর শাহজাহান থেকে কোনো অল্প কিছুদিন আগে, বহুদিন আগে নয়, মুখ্যমন্ত্রী বলেছেন ও কিন্তু মানুষের জন্য কাজ করে। ওটা বেশ কিছুদিন আগে, কিন্তু মানুষের জন্য কাজ করে। আর একটা প্রশ্ন আছে আমার, সেটা হলো যে এই যে শাহজাহান কুকীর্তি করলো এবং তাকে যেরকম বলছে যে হাঁসের পাখার জলের মতন ঝেড়ে ফেলা হলো, এই কুকীর্তিগুলো রাজ্য পুলিশ ধরতে পারেনি কেন? রোজ দুবেলা তো শুনি যে রাজ্য পুলিশের কাজ হচ্ছে, রাজ্যের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা, সেটাতে কেন কেন্দ্র মাথা গলাচ্ছে? কেন কেন্দ্র রাজ্য পুলিশকে ডিমোরালাইজ করে দিচ্ছে ইত্যাদি? রাজ্য পুলিশ এসব ধরলো না কেন? রাজ্য পুলিশ যখন কাজ প্রথমে জিনিসটা যখন অভিযোগগুলো উঠে এলো, তখন রাজ্য পুলিশের মহিলাদের পুলিশ নিয়ে গঠিত টিম বাড়ি বাড়ি গিয়ে যারা অভিযোগ করছিলেন মহিলারা, তাদের সঙ্গে না, এগুলো অসত্য কথা বলবেন না, বিভ্রান্তি, আপনার বিজেপি মানে বিভ্রান্তি তৈরি করবেন না। না, এই কথাগুলো যায় বাড়ি বাড়ি, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝে। শুনুন, সৃজন বাবু যেটা বলেছিল সেটা তো ঠিক। এই যে বললো যে নিজেদের নেতৃত্বকে ঝেড়ে ফেলেছে, তো ঠিক। এই রাজ্য আমাদের দল বহিষ্কার করেছে, পরের হিয়ারিংটা ভোটের পরে জুলাই মাসে ব্রিজভূষণ সিংকে টিকিট দেওয়ার জন্য কত ব্যাকুল এই বিজেপি। আজকে বলছে না, অস্বীকার করবেন না, আপনার স্পিরিট, ওর ছেলেকে দেবে টিকিট, ওর ছেলেকে টিকিট দেবে। এখন অব্দি আপনারা ক্ষমা চেয়েছেন যে কেন হবে? বিলকিস শুধু একটা নাম নয়, নাম দিয়ে ঝেড়ে দিন। শশীদি, আমি সব বুঝলাম, বলছি আপনি একবার একটু এইটা গ্যারান্টি দিয়ে বলে দিন, জীবদ্দশায় অর্জুন সিং এর অ্যাফিডেভিটটা দেখেছেন তো, ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, কত তার অপরাধের বয়ান ইত্যাদি। এই যে আপনি একটা, আমি শেষ করিনি, আপনাকে বেশি ভাইরাল, আপনি একবার খালি, আপনি অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বলেছেন, বলছি আমার কথাটা শোনেন না, আপনি একবার একটু এই গ্যারান্টিটা দিয়ে দিন যে অর্জুন সিং কে তৃণমূল কোনোদিন ফেরত দেবে না। এই গ্যারান্টিটা দিয়ে দিন। এই রাজ্য সরকার সমাজ বিরোধী আমি একটু থামাচ্ছি। আমরা একটু আলোচনাগুলোর মধ্যে যাই, কতগুলো প্রশ্ন আছে, সবারই সেই প্রশ্নগুলোর জবাবটা আমার মনে হয় দিলে খুব ভালো হয়। আমি 3টে কথা বলছি, অন্য অনেক কথার মধ্যে যাব না। বানতলা শশীদি এখানে রেফার করেছেন, অভিযুক্ত কোর্টে রাজ্য সরকার মামলা করে সম্ভবত এখনো জেলে আছে। এক ইনফরমেশন, আমি কোনো কন্টেস্টে গেলাম না, ইনফরমেশন প্লিজ ডোন্ট আমি আমার ইনফরমেশন দেবো, মাঝে আপনি কথা বলবেন না, আমি ধমকাবো, খুশি মতো কথা বলবেন না। যখন তথাকথিত বিজেপির সভাপতি এবং মমতা ব্যানার্জির মেন্টর, তখন মমতা ব্যানার্জি একাধিক কমিশন করেছেন, কিন্তু একটা কমিশনের রিপোর্ট আজকে বার করতে পারেননি। রোজ বস্তা পচা কথা বলা বন্ধ করুন। আমি দ্বিতীয় কথাটা হচ্ছে আমার, শশীদি বললেন চাষের জমি ইত্যাদি ইত্যাদি রাজ্য সরকার সেগুলো ব্যাক করাবার চেষ্টা করছে। চাষের জমি যদি কেউ ক্যারেক্টার দখল মানে চেঞ্জ করায়, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন কি নেওয়া হয়েছে? অ্যাকশনটা নেবে কে? রাজ্য সরকারের দায়িত্ব তো। কোনো অ্যাকশন তো নেওয়া হয়নি। যে যার ক্রিমিনাল কাজ যা করছো, লুটের কাজ অ্যালাউড,
ধরা পড়ে গেলে একটু এদিক ওদিক বলবো, এটা চলতে পারে না। কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা পারলে সেটা বলুন। 3, আমি আর অন্য কোনো কথার মধ্যে যাচ্ছি না। শাহজাহান, আমি আগেও বলেছি, আই রিপিট, জীবনে কোনোদিন সিপিআইএম এর পার্টি সদস্য ছেড়ে দিন, এজি সদস্য ছেড়ে দিন, কোন বুথ কমিটির সদস্য কোনদিন ছিল না। আই টেক চ্যালেঞ্জ, আই টেক চ্যালেঞ্জ। এখানে একটাই প্রশ্ন সুজন দা, সেটা হচ্ছে আপনাদের সময় আমি উত্তর দেবো আপনাদের ছিলই না, কোনদিন ছিল না। আই টেক চ্যালেঞ্জ, আই টেক চ্যালেঞ্জ। আপনাদের সময় তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে বলে আমি বললাম। আপনাদের সময় থেকে শাহজাহানের, আমি নিরাপদে যাচ্ছি তো, শাহজাহানের প্রসঙ্গে বলছি। আপনাদের সময় থেকে বাম আমল থেকে শাহজাহানের উত্থান বলে শোনা যায়। এবার সেটাতে যদি সে, আমার প্রশ্নটা শেষ করতে দিন, সেখানে সে সিপিএম এর পার্টি মেম্বার ছিল কি ছিল না অপ্রাসঙ্গিক। সে যদি সেই সময় সমাজ বিরোধী হয়ে থাকে, তখনও পর্যন্ত তার নাম কোনদিন আমি শেষ করতে দিন। সেটা ওখানে তখন তৃণমূলের যিনি নেতা ছিলেন, ওখানে তখন যিনি তৃণমূলের নেতা ছিলেন, পারলে ব্রাত্য আমি বলিনি, কখনো বলিনি। ওটা মমতা ব্যানার্জি বলেছে, মুখ্যমন্ত্রী বলেছে। বরঞ্চ মুখ্যমন্ত্রী বলেছেন ওখানে তৃণমূলের যে লিডার ছিল, সম্ভবত নাম রঞ্জিত রায়, 12-13 সালে বা 14 সালে কিছু একটা হবে, শাহজাহানদের দ্বারা আক্রান্ত হয়ে এলাকা ছেড়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী তারস্বরে চেঁচিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রোটেকশন দেয়নি। 11 সালের আগে বা পরে 11 সালের পরে আমি চ্যালেঞ্জ নিলাম, কি ব্যবস্থা আমি চ্যালেঞ্জ নিলাম। আগে কোনো এরকম ঘটনা কেউ শুনিনি, আমি শুনিনি, ও শুনেছি, চ্যালেঞ্জ করো। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলও শোনেনি। আপনি আমাকে শেষ করতে দেন। ভিডিও আক্রান্ত হলো, হাসপাতালে ভর্তি হলো, আমি দেখতে গেলাম, ও নিশ্চয়ই জানা আছে। কোনোদিন কোনো সরকার একটা শব্দ কোনোদিন উচ্চারণ করেনি, প্রশ্রয় দিয়েছে। এবং ওটা ঠিক যে মুখ্যমন্ত্রী, আমিও সে বাইকটা শুনেছি, শাহজাহান খুব ভালো ছেলে, তার মূল যুক্তি ছিল ও খুব ভালো ভোট করে। তার শাহজাহান ভালো ছেলে, অত ভালো ভোট করে। এইটা এরকম শাহজাহান পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে তৃণমূলের আছে। ব্রিগেডে শাহজাহান মার্কা অপরাধীদের নাম করার জন্য ব্রিগেডের মিটিং না, ওরা একটা স্যাংটিটি আছে, ওরা একটা স্যাংটিটি আছে। কিন্তু নিরাপদও ও চ্যালেঞ্জ করলো তো, সম্ভবত 13 কি 14 কি কোনো একটা সাল, আমি দেখেছি। আমি পাঠিয়ে দেবো, সৃজন তুমি ব্রাত্যবাবুকে পাঠিয়ে দাও, ওর একটু দুশ্চিন্তা নিরসন হবে এবং ও বুঝবে যে ওর স্পিকারের কাছেই হয়তো তথ্য নেই। মাইক পর্যন্ত অফ করে দেওয়া হয়েছিল। কি ঘটছে সন্দেশখালীতে 1-2 করে বলেছিল, ওটা নাম করার জায়গা না যে আমি 22 জনের নাম বলবো। 11 থেকে 16 ঘটেছিল সেই কথা থেকে 16 বিধানসভা আমি তো সেটাই বললাম। তিনি বলেছেন যে সন্দেশখালী নিয়ে উনি ওনার বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলতেই পারেন। না বলেছেন কি বলছেন মহিলারা বলেছেন তো, শুরুতেই আমি বললাম উনি বলেছেন শাহজাহানের নাম ছিল না, শাহজাহানের নাম ছিল না। ব্রাত্যবাবু আরো ভয়ানক, ব্রাত্যবাবু আরো ভয়ানক, সন্দেশখালীতে কি অপরাধী এটা বিধানসভা বলেছেন যে মহিলারা রাইট হচ্ছে। মুখ্যমন্ত্রী এক আমি ওই প্রাক্তন বিধায়কের বাইট শুনেছি এবং এই উনি বলেছেন আমি বিধানসভায় শাহজাহানের কথা বলতে তার জন্য আমরা যা দেখেছি যে কন্টেন্টটা নিয়ে কথা হয়েছে, গৌরাঙ্গ চ্যাটার্জি 11 থেকে 16 বিধানসভায় তৃণমূলের হাতে মার খেয়েছিলেন, প্রাক্তন বিধায়ক সিপিআইএম এর, তিনি যেটা দিয়েছেন তাতে আরো ভয়ানক। শাহজাহানের নাম ছিল না ছিলটা ইমমেটেরিয়াল। নিরাপদ সর্দার বলছেন যে মহিলারা রেপড হচ্ছে ... এমন সময় অধুনা বিজেপি, তখন তৃণমূলের ডেপুটি স্পিকার সোনালী গুহ, মহিলারা রেপড হচ্ছে শুনে মাইক অফ করে দিচ্ছেন বিধানসভায়। এটা ব্রাত্যবাবুকে পাঠিয়ে দিও, শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আমরা পারফেক্ট নই, সরকার ব্যর্থতা বলছে, তাহলে বামপন্থীদের আন্দোলন কোথায় হলো? নিরাপদ সরকার যদি বলে থাকে আপনারা আন্দোলন করলেন না কেন? বানতলা নিয়ে আপনি বলেছেন যে জেলে আছে, সম্ভবত আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বানতলাটা জেলে আছে, হয়তো আসামি জেলে আছে, সাজাপ্রাপ্ত, যাও। আমার প্রশ্ন হচ্ছে বানতলা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর মন্তব্যটা। ছোট ব্যাপার, এরম ঘটনা কতই ঘটে। যেমন আজকের মুখ্যমন্ত্রী বলছেন রেপ হয়ে গেলে ছোট ঘটনা, সাজানো ঘটনা। আমি যে বলেছিলাম দুটো শাসকের কথা এক,
আজকের মুখ্যমন্ত্রী বলছেন রেপ হলে ছোট ঘটনা, সাজানো ঘটনা। হ্যাঁ, তখনকার মুখ্যমন্ত্রী বলেছিলেন এরকম ঘটনা অনেক ঘটে। বলেনি আপনি, এটাও উনি বলেননি। আপনি না না সজলদা, এটাও উনি বলেননি। আপনি এই চ্যালেঞ্জ করে গেলে দেব তো লজ্জা পাবে। সজলদা তুমি শোনো, এত চ্যালেঞ্জ জ্যোতি বসু বলেছিলেন ইট হ্যাপেন্স। আমার একটা জিনিস আমার জানতে খুব আচ্ছা, ও কিন্তু একটা ফ্যাকচুয়াল ভুল বলল। আমি একটা দুটো জিনিস বলি। আমার এই জায়গাটাতে আমি একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসছিল, অরূপ অনেকক্ষণ ধরে বসে আছো, তোমাকেই জিজ্ঞেসটা করি। দুটো তো বিষয়। প্রথম কথা হচ্ছে যে সন্দেশখালিতে এতদিন ধরে যা হচ্ছিল, ধরো ওই জমি টমিতে নোনা জল ঢোকানোর থেকে শুরু করে বিভিন্ন অত্যাচার বা বাড়ি দখল, এগুলো তো রাতারাতি হয় না, একটু সময় লাগে। সেগুলো আজকে সিআইডি গ্রেফতার করেছে, ব্যবস্থা নিয়েছে। এতদিন সময় লাগলো, এতগুলো অভিযোগ, এগুলো কেউ জানতো না। আরেকটা দ্বিতীয়, এটা আবার সজল এবং তথাগতদার জন্য আর কি, যে শোনা যাচ্ছে যে অভিযোগ এগুলো সাতক্ষীরার সঙ্গে, বাংলাদেশের সাতক্ষীরার সঙ্গে যোগাযোগ, অস্ত্র ঢুকেছে। সেগুলো তো হতে গেলে আবার বিএসএফ টিএসএফকে সত্যিই টপকে ঢুকতে হয়। তা আমাদের কি কারুর ওপরেই, সাধারণ মানুষ তো আমরা খুব একটা ভরসা করতে পারবো না। পুলিশ বা আমি একটু অরূপ থেকে শুরু করি, আগে পুলিশেরটা শুনি, তারপর নয় তোমাদের কাছ থেকে বিএসএফ শুনবো। না, আমি প্রথমে বলি, দেখুন, সন্দেশখালিতে কিছু ঘটনা ঘটেছে, সেটা কেউ অস্বীকার করেনি। সরকার প্রথম থেকেই স্বীকার করেছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, সে যে অভিযোগই হোক, তারা কিন্তু আজকে জেল খাটছে প্রথমত, এবং তাদের প্রত্যেককে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে। না, এখানে আমি তোমার একটা থামাই, একটু জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি আজকে ওইখানে ইডির ওপর আক্রমণের ঘটনাটা না ঘটতো, বা এত হইচইয়ের জায়গায় গোটা বিষয়টা না হতো, ওখানকার মা বোনেরা বেরিয়ে না আসতো, আজকে শাহজাহান সম্পর্কে কোনো কিছু স্টেপ নেওয়া হতো? আমি উত্তরটা দিয়ে অমৃতাংশুদা খুব ক্যাটেগরিক্যালি বলছি। দেখুন, শাহজাহান অপরাধী না নির্দোষ সেটা আদালত ফাইনালি জাজ দেবে। এটা আমরা যতক্ষণ পর্যন্ত না অভিযুক্ত সে অপরাধী প্রমাণিত নয়, ততক্ষণ পর্যন্ত সে অপরাধী নয়। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এটাই বলে। হতেই পারে শাহজাহান অপরাধী, আদালত বলবে, কিন্তু দেশের বাকিরা সবাই অপরাধী। কি আমি কারুর মাঝখানে দেশের বাকিরা সবাই, সব হাতরস উন্নাও যা আছে সব অপরাধী। শেষ করুক, তারপর শুনুন। সাক্ষী মালিক অমুক তমুক, ওরা পার্লামেন্টও বলতে দেয় না, চ্যানেলও বলতে দেবে না। এটাকে আপনার পার্লামেন্টে ফ্লোট ভেবেছে, সেটা অসুবিধা নেই। যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, একজন মানুষ সে খুন করে আদালতের রায়ে কনভিক্টেড, দোষী সাব্যস্ত। সুজনবাবুর দল, বাঁকুড়ার এমএলএ মনোরঞ্জন পাত্র পিএমএলএ কোর্টে দোষী সাব্যস্ত, খুনি। সুজনবাবুর নেতা সূর্যকান্ত মিশ্র টুইট করে বলছে, আমরা বিশ্বাস করি না যে উনি অপরাধী। পার্থক্যটা এখানে, তৃণমূল কংগ্রেস তার দলের নেতার বিরুদ্ধে, জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায়, তাকে অ্যারেস্ট করিয়েছে। অভিযোগ প্রমাণিত হবে কি না হবে সেটা পরবর্তী প্রশ্ন, কিন্তু ওনারা স্বীকার করেন না খুন করার পরেও যে খুনি। পার্থক্যটা এখানে। দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন, হ্যাঁ, এটা ঘটনা, মহিলাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে নিন্দনীয়। মুখ্যমন্ত্রী দর্থহীন ভাষায় বলেছেন এটা ঘটনা, যে প্রথম দিকে দেখুন কোনো অভিযোগ উঠতেই পারে, প্রাইমারিলি সাজানো ঘটনা বলেছিলেন। হ্যাঁ, সাজানো ঘটনা বলেছিলেন। না, সাজানো ঘটনা এই ক্ষেত্রে বলেননি, বলেছিলেন যে প্রথম দিকে যেটা হয়েছিল মুখ্যমন্ত্রী জাননি, যেরকম বলছেন। এই সৃজন একটা কথা বললো যে মুখ্যমন্ত্রী তখন নাকি একটা শোতে গেছিলেন, সৃজন বোধহয় ভুলে গেছে, তখন ছোট ছিল। 2007-এর 10ই নভেম্বর, যেদিন শান্তির সূর্যোদয় ঘটেছিল নন্দীগ্রামে, বিমানবাবু প্রেস কনফারেন্স করেছিলেন। সেদিনকে সন্ধ্যেবেলা বুদ্ধবাবু নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল করছিলেন, যার জন্য সেদিনকে ফিল্ম ফেস্টিভ্যালটা বয়কট হয়েছিল। বাংলার মানুষ এখনো বলেনি। আমি তাই সৃজনকে বলবো ইতিহাসটা মাথায় রেখে তারপর কথাগুলো বলতে। আর দ্বিতীয় কথা, যেখানে দেশের প্রধানমন্ত্রী একজন রেপিস্ট, শুধু তাই নয়, সাইকোপ্যাথ, 2500-এর বেশি মহিলার সাথে ধর্ষণ, যৌন নিগ্রহ করে তাদের ভিডিও তুলে ব্ল্যাকমেলিং করার অভিযোগ, যার বিরুদ্ধে হাসান কেন্দ্রের প্রার্থী, বিজেপি সমর্থিত প্রার্থী প্রজ্জ্বল রেভান্না, তার সপক্ষে দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ভোট দিতে বলছেন দেশের পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। এবং এক্স্যাক্টলি বিজেপির বিএল সন্তোষ, তাকে চিঠি লিখে জানানো হয়েছিল সেই দলের পক্ষ থেকে। তারপরেও যখন সেই প্রার্থীর সমর্থনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী সভা করতে আসেন, তখন বুঝতে অসুবিধা হয় না কেন মণিপুরে প্রধানমন্ত্রী যান না, কেন নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে ওরা এসএফআই করে, ক্যাম্পাসের ভেতরে একজন ছাত্রীকে যারা গণধর্ষণ করলো তাদের ছবি নরেন্দ্র মোদীর সাথে, তাদের ছবি স্মৃতি ইরানির সাথে, তাদের বিরুদ্ধে এফআইআর নেওয়া হয় না। আমরা তো বলছি যে এখানে হয়ে থাকলে অন্যায়, আর তোমরা যে সারা ভারতবর্ষে যে এক্সাম্পল, এখানে তো মমতা ব্যানার্জি সরকার জেলে পাঠিয়েছে, তোমরা এফআইআর পর্যন্ত নাওনি, উল্টে রেপিস্টকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নরেন্দ্র মোদী। আমরা এই আলোচনাগুলো আসবো, তবে এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक,
इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक इंडियाज नंबर 1 सीमेंट। মাননীয় শিক্ষামন্ত্রী একটা চ্যালেঞ্জ করেছেন। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির বাজেট সেশন শেষ করুন প্লিজ বলি। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাজেট সেশন 2014 6 থেকে 18 জুন অ্যাসেম্বলি প্রসিডিংসের অফিসিয়াল রিপোর্ট 12 জুন 2014-তে মেনশন কেস পৃষ্ঠা নম্বর 692 কমরেড নিরাপদ সর্দার বক্তৃতা দিচ্ছেন। সেই বক্তৃতার কন্টেন্টের মধ্যে উনি যেখানে শেষ করছেন, আমি শেষ 2-3টে কথা কেবল বলি। এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি আজকে পঞ্চায়েতে যারা মহিলারা দাঁড়ানোর জন্য উৎসাহিত তাদেরকে বলা হচ্ছে গ্যাংরেপ করা হবে আজকে ... ব্র্যাকেটে লেখা এই সময় মাইক অফ হয়ে যায়, ব্যাস। সেটাই বলেছি, নিজের কেন্দ্রের কথা বলতে পারেন। শাহজাহানের নাম উনি একবারও বলেন, একবারও বলেন। শাহজাহানের নাম নেই তো কি হয়েছে? সন্দেশখালীর ঘটনাটা তো আছে, রেপের ঘটনাটা তো আছে। শাহজাহান তো একটা সিস্টেম মাত্র। শাহজাহান তো একটা সিস্টেম, শাহজাহান সিস্টেম, শাহজাহান একটা কিছু নয়। আর চাইলে অরূপরাও শাহজাহান, চাইলে ব্রাত্যবাবুও শাহজাহান। তুমি কি অরূপদেব? সেই শাহজাহানও নেই, সেই মমতাজও নেই। তো সন্দেশখালী নিয়ে এই আলোচনাটার থেকে বিশেষ যে বেরোলো এরকম কিছু না, কারণ কারুর বার করার বা কারুর দায়বদ্ধতা দেখানোর যে বিরাট জায়গা ছিল এরকমও না। শুধু একটা জায়গা থেকেই যেটা বুঝতে পারলাম যে এটা রাজনীতির প্রয়োজনে মাঝে মধ্যে আমাদের ইস্যুগুলো বড় হয়ে ওঠে আর মাঝে মধ্যে ধামাচাপা পড়ে যায়। কথায় বারে কথা, আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের কথাবার্তায় না হয় আমরা আবার কোনো একটা উত্তর খোঁজার চেষ্টা করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।